হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভৌত বিজ্ঞানে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধাতব যৌগ। ঠিক আছে, বিভিন্ন ধাতব যৌগ সম্বন্ধে বাছাই করা প্রায় 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো ম্যাক্সিমামটাই আমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার আকারে থাকছে। ওকে, থিওরি প্লাস MCকিউ একই সঙ্গে আলোচনা হচ্ছে, তোমরা জানো। যেমন কস্টিক সোডার রাসায়নিক নাম কি, বেকিং সোডা কি, কেরোসিনে কোন ধাতু সংরক্ষণ করা হয়, এই ধরনের বাছাই করা 20টি PYQ নিয়ে আজকের আলোচনা। সামনের ALP NTPC গ্রুপ ডি টেকনিশিয়ান সহ SSC PSCর সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, আজকে দেখো আমাদের মূলত এটা কেমিস্ট্রির 8 নাম্বার ভিডিও। তো আমাদের অল্টারনেটিভ ডেজ করে সমস্তটা ভিডিওগুলো চলছে কিন্তু বাইলিঙ্গুয়াল। ক্লাস রুটিনগুলো দেখে নাও। GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো থাকছে রোজ সকাল 7টা থেকে। ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এরকমভাবে 7 দিনে 7 রকমের কিন্তু যাচ্ছে বাইলিঙ্গুয়াল। ইংলিশের স্পেশাল ভিডিওগুলো থাকছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ GI এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে। ওকে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। ঠিক আছে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। দেখো, এই ধাতব যৌগ যে চ্যাপ্টারটা, এটা কিন্তু গতদিন শুরু হয়েছিল। ঠিক আছে, তোমরা পরপর কিন্তু সিরিজ ওয়াইজ ভিডিওগুলো দেখো, প্লেলিস্ট বানানো আছে। ঠিক আছে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো, NTPCতে আসা 2016 বলেছে ড্যাশ হলো টুথপেস্টের উপাদান নয়। এই নয়ের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে এবং মানুষে খুবই ভুল করে, কারণ যে ড্যাশ একটি টুথপেস্টের উপাদান, এই টুথপেস্ট দেখেই একটা উপাদানটা টিক দিয়ে চলে আসে, ব্যাপারটা তার নয়। ঠিক আছে, তাহলে কোনটা নয়? ফ্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কিন্তু টুথপেস্টের উপাদান নয়। ঠিক আছে, তো দেখো, সোডিয়াম কার্বনেট টুথপেস্টের উপাদানগুলির মধ্যে নেই বা পড়ে না। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? Na2CO3 ডট, এখানে ডট হবে 10H2, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মধ্যে কিন্তু একসঙ্গে 10টা জলের অণু মিশে থাকে। ঠিক আছে, এটাকে ওয়াশিং সোডা বলা হয়। আগের দিনও ওয়াশিং সোডা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তাহলে এখান থেকে এই কোয়েশ্চেনটা ছাড়াও আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে Na2CO3 ডট 10H2O। অনেক সময় কিন্তু ডট 10H2ওটা দেয় না, এটা শুধুমাত্র দেয়। এটা কিসের সংকেত? ওয়াশিং সোডা। ঠিক আছে, ওয়াশিং সোডা, বা এটাকে বলা হয় কাপড় কাচা সোডা। ঠিক আছে, কাপড় কাচা সোডা। এই দুটো জিনিস কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বুঝতে পারলে কি বললাম? এই দুটো জিনিস আমাদের জেনে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু জলের কঠোরতা বা হার্ডনেস দূর করতেও ব্যবহার করা হয় এই ওয়াশিং সোডা। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে কস্টিক সোডার, এই যে বারবার করে আসে কস্টিক সোডা, কাপড় কাচা সোডা, এইগুলো বারবার করে আসে। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হয়ে যাচ্ছে কস্টিক সোডার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, NaHCO3, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডার রাসায়নিক নাম, সরি আমি একটুখানি ভুল লিখলাম, NaOH, সরি NaOH। ঠিক আছে, NaOH হচ্ছে কস্টিক সোডার রাসায়নিক সংকেত। কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি কাজে হয়? পেট্রোলিয়াম পরিশোধনে, সাবান তৈরি, তুলো, জামা কাপড়, কৃত্রিম সিল্ক ইত্যাদিতে ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট, এই যে এই 3টে জিনিস জেনে রাখো, VVI। ঠিক আছে, আমি আলাদা করে নোট ডাউন করেই দিয়েছি। সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণ, আর সোডিয়াম থায়োসালফেট হচ্ছে ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। এই যে 3টে জিনিস, এই 3টে জিনিস কিন্তু পরীক্ষায় বারবার করে আসছে বা এসেছে। ওকে, একবার নোট করে নিই। চলে আসো আজকে 3 নাম্বার কোয়েশ্চেন। বলে দিয়েছে যে বেকিং সোডা কি? বেকিং সোডা, দেখো NTPCতে আসা বেকিং সোডা। বেকিং সোডা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট নাকি সোডিয়াম কার্বনেট? তো বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বোঝা গেল? বেকিং সোডা হচ্ছে NaHCO3। আমি আগে যে সংকেতটা লিখে ফেলেছিলাম আর কি ভুল করে। বেকিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3, যা সোডিয়াম বাইকার্বনেট নামেও পরিচিত। এটা খাদ্য তৈরি, ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে বেকিং সোডা হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। বোঝা গেল? চলে আসো আজকে 4 নাম্বার কোয়েশ্চেন বলে দিয়েছে যে কেরোসিনে নিচের কোন ধাতু সংরক্ষণ করা হয়? আগের ভিডিওটায় এটাই, এই যে ধাতব যৌগের ভিডিও, এটা সেকেন্ড ভিডিও আর কি। 7 আর 8 দুটোই আমাদের ধাতব যৌগের উপর গেল। তো আগের ভিডিওতে এই নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি, এই যে কোনটা হচ্ছে গিয়ে কেরোসিনে সংরক্ষণ করা হয়, কেন সংরক্ষণ করা হয়, সমস্তটাই আলোচনা আমি করেছি।
তো সোডিয়াম ধাতুকে মূলত কেরোসিনে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। সোডিয়াম ধাতুকে মূলত কেরোসিনে সংরক্ষণ করা হয় কারণ এটা বায়ুর সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলে। ঠিক আছে, বায়ুর সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে বায়ুর সঙ্গে, কারণ বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের সঙ্গে এ বিক্রিয়া করে ফেলে খুব তাড়াতাড়ি এবং আগুন ধরে যায়, সেই কারণে এটা কেরোসিনে সংরক্ষণ করে রাখা। ঠিক আছে, চলো এর পরেরটা আমাদের বলে এইটাই কোশ্চেনটা আমাদের তাহলে বলে দিয়েছে সোডিয়াম এবং পটাশিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, যে কোশ্চেনটা যে উত্তরটা আমি বললাম। 5 নম্বর কোশ্চেনে চলে আসো। ড্যাশ ধাতু ঠান্ডা জলের সাথে তীব্র বিক্রিয়া দেখায়। ঠান্ডা জলের সঙ্গে সোডিয়াম ধাতু তীব্র বিক্রিয়া দেখায়, এটাকে এই কারণে কেরোসিনে সংরক্ষণ করা হয় এবং এটা নরম টাইপের পদার্থ, রবারের মতো পদার্থ অনেকটা, এই জন্য এটাকে ছুরি দিয়ে কাটা হয়। এই সকল প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এটাকে কি করা হয়, ছুরি দিয়ে কাটা হয় কারণ রবারের মতো পদার্থ, এটা কেরোসিনে সংরক্ষণ। ঠিক আছে, দেখো সোডিয়াম। চলে আসো 6 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে বলো। নিচের কোনটি ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক কম? কোনটির ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক দুটোই কম? দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা 2018। ঠিক আছে, কপার, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অরিয়াম এবং হচ্ছে লোহ। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে সোডিয়াম। এটার ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক দুটোই কম। দেখো সোডিয়াম একটা ধাতুর ওপর কত প্রশ্ন আসছে, কতগুলো শিফটে, কতগুলো ইয়ারে, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু রিপিট করে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই রিপিট করে বারবার। বোঝা গেল? সোডিয়াম এর ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক উভয়ই কম। সোডিয়াম হলো পর্যায় সারণীর ক্ষার ধাতুগুলির বা একের এ, এইটার হচ্ছে একটা রাসায়নিক উপাদান। এটি পর্যায় সারণীর প্রথম গোষ্ঠীর তৃতীয় উপাদানের মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে ফার্স্ট, এইখানে এস ব্লকের মধ্যে পড়ছে, এটা এস ব্লকের ফার্স্টের লাইনের মধ্যে পড়ে যাচ্ছে সোডিয়াম খুব সক্রিয় উপাদান। এর বাইরেতম শিলের একটি ইলেকট্রনের কারণে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। মুক্ত অবস্থায় সাধারণত সোডিয়াম এরকম সোডিয়াম হিসাবে পাওয়া যায় না, এটা Na+ হিসাবে পাওয়া যায় সাধারণত, মানে এ সব সময় একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে এই অবস্থা মানে সোডিয়াম প্লাস এই আয়ন রূপে পাওয়া যায়। ঠিক আছে, আয়ন রূপে পাওয়া যায়। তো আয়নটা কি জিনিস এটা আমি একটুখানি ডিসকাস করে দিই। আয়নটা কি জিনিস? আয়ন হচ্ছে যে কোনো একটা পরমাণুর থেকে, ধরো ক্লোরিন একটা পরমাণু আছে, সোডিয়াম একটা পরমাণু আছে, এখান থেকে যদি একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়ে যায়, তারপরে সেটাকে একটা আয়ন বলে। যেমন Cl- রূপে পাওয়া যায়। Cl ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যায়, ছেড়ে দিলে প্লাস হয়ে যায়, তাহলে এটাকেও একটা আয়ন বলছে, এটাকেও একটা আয়ন বলছে। ঠিক আছে, চলে আসো 7 নম্বর কোশ্চেন। বলেছে নিচের কোনটি ক্ষারীয় অর্থ ধাতু নয়? নিচের কোনটি ক্ষারীয় অর্থ ধাতু নয়? দেখো বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম? বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে কিন্তু ক্ষারীয় ধাতু নয়, সোডিয়াম। বোঝা গেল কি বললাম? এই এর সঙ্গে সঙ্গে আরো এই গ্রুপের মধ্যে যারা যারা রয়েছে, দেখুন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সব কিন্তু রয়েছে এই গ্রুপের একই সঙ্গে, মানে একই বৈশিষ্ট্য আর কি। 8 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে নিচের কোন যৌগ স্ফটিক জল থাকে না? নিচের কোন যৌগে স্ফটিক জল থাকে না? আরআরবি গ্রুপ ডিতে আসে। দেখো বেকিং সোডা, জিপসাম, ওয়াটার সোডা নাকি কপার সালফেট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা বেকিং সোডা। বেকিং সোডাতে স্ফটিক জল থাকে না, ঠিক আছে, বেকিং সোডা বা মিষ্টি সোডা একটি অজৈব যৌগ। বেকিং সোডা বা মিষ্টি সোডা হচ্ছে কি একটি অজৈব যৌগ। এর রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3। রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আগেও বলেছি, এবং এর ইউপ্যাক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যৌগগুলোতে স্ফটিক জল থাকে না। ওয়াশিং সোডা হচ্ছে Na2CO3.10H2, আগেও বলেছি। আর এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে দুটো সম্বন্ধে লেখা আছে, একটা সোডিয়াম কার্বনেট আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেনে চলে আসে। বলছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হলে নিচের কোন গ্যাস উৎপন্ন হয়? সোডিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হলে নিচের কোন গ্যাস উৎপন্ন হয়? সোডিয়াম মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি ক্লোরিন? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা অপশন নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট, তার সঙ্গে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, যাই বলো না কেন, এটা বিক্রিয়া করলে কি হয়ে যাচ্ছে বলো? NaCl হচ্ছে, মানে খাদ্য লবণ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, এটা ঊর্ধ্বপাতন হয়, ওই জন্য তীর চিহ্ন উপরের দিকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে কিছুটা জল উৎপন্ন হয়।
ঠিক আছে, তাহলে কোন গ্যাস, এই তিনটের মধ্যে গ্যাস আছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই উৎপন্ন হচ্ছে। ওকে, তো 10 নম্বর কোশ্চেনে চলে আসো। যখন সোডিয়াম সালফেট দ্রবণ বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে মেশানো হয়, সোডিয়াম সালফেট দ্রবণটা কি হচ্ছে, বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে মেশানো হয়, তখন কি হয়, কোনো প্রতিক্রিয়া নেই, সালফার ডাইঅক্সাইড গঠিত হয়, বেরিয়াম ক্লোরাইড গঠিত হয়, বেরিয়াম সালফেট গঠিত হয়। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি বেরিয়াম সালফেট এটার সঙ্গে গঠিত হয়। Na2SO4 এটা অ্যাকোয়া মানে বাষ্প হিসাবে রয়েছে, তার সঙ্গে BaCl যুক্ত হলে এটাও অ্যাকোয়া হিসাবে রয়েছে, তাহলে BaSO4 সলিড উৎপন্ন হচ্ছে এবং NaCl অ্যাকোয়া হিসাবে। বোঝা গেল? নিচের কোন ধাতুটি বেশি ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি করে? কোন ধাতুটি বেশি ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি করে? সোডিয়াম, ক্যালসিয়াম, দস্তা নাকি ম্যাগনেসিয়াম? সঠিক উত্তর হয়েছে সোডিয়াম। সোডিয়াম, সোডিয়ামকে কিন্তু প্রকৃতিতে নর্মাল ভাবে পাওয়া যায় না, Na+ আয়ন রূপে পাওয়া যায়। সোডিয়াম আরো ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি করে কারণ সোডিয়াম উপাদানের বাইরের যে সেলটা থাকে মানে বাইরের যে ইলেকট্রনের কক্ষপথটা থাকে সেটা একটি ইলেকট্রন পাওয়া যায় যা সহজে এই সেল থেকে বেরিয়ে যায়। আমরা জানি কোনো এই যে আমাদের যে কক্ষপথগুলো আছে সেই কোনো একটা পরমাণুর বাইরের চারিদিকে যে কক্ষপথগুলো আছে সেটার বাইরের কক্ষপথে এখানে একটা ইলেকট্রন থাকে বলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি হয় বলতো, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11 হয়। 11-র প্রথম কক্ষপথে 2টো থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকে, তৃতীয় কক্ষপথে 1টা থাকে। ঠিক আছে, এই যে লাস্ট কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকছে সেই ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। বোঝা গেল কি বললাম, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে Na+ গঠন করে, Na+ গঠন করে ফেলে, এই জন্য এটা বেশি ধনাত্মক চার্জযুক্ত হয়। বোঝা গেল কি বললাম? এইটা নিয়ে আমি একটা ভিডিওতে আলাদা করে আলোচনা করে দেবো যে পরমাণুর চারিদিকে কক্ষপথগুলো কি করে ঘোরে এবং কখন আয়ন কিভাবে গঠন হয়। ঠিক আছে, অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব, শুধু এটার উপরে একটা ভিডিও আমি আনছি। এরপর দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা আমাদের যেটা বলেছে, নিচের কোন ধাতুকে খোলা অবস্থায় রাখলে তাৎক্ষণিকভাবে আগুন জ্বালায়? খোলা অবস্থায় রাখলে তাৎক্ষণিকভাবে আগুন জ্বালায়, তো এটা হয়ে যাচ্ছে সোডিয়াম। সোডিয়াম, পটাশিয়ামের থেকেও সোডিয়াম আরো বেশি রিঅ্যাক্টিভ আমাদের বায়ুতে। ঠিক আছে, সোডিয়াম, কারণ আমি এর ঘটনাটা আগেই বলেছি। Na আর K এটা কেরোসিনে সংরক্ষণ করা হয়। কেন কেরোসিনে সংরক্ষণ করা হয়? কারণ বায়ুতে রাখলে বায়ুর তোমার জলীয় বাষ্পের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করে আগুন জ্বলে যায়। 13 নম্বর কোশ্চেনে চলে আসো, একজন ব্যক্তির দ্বারা ড্যাশ সেবন করে অ্যাসিডিটি নিরাময় করা যায়? ভিনেগার দ্রবণ, লেবুর রস, বাটার মিল্ক নাকি বেকিং সোডা দ্রবণ? তো এর আগেও আলোচনা করেছি, এটা হয়েছে বেকিং সোডা। বেকিং সোডা দ্রবণ এটা খেলে, এটা কিন্তু এটার মধ্যে ক্ষার থাকছে যেহেতু, তো এটা খেলে অ্যাসিডিটি দূর করা যায় বা অ্যাসিডিটির ঔষধে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা হয়। এর সূত্র হয়ে যাচ্ছে কি NaHCO3, এটাকে খাবার সোডাও কিন্তু বলা হয়। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে ওয়াশিং সোডার একটি অণুতে কতগুলি জল থাকে? এর আগেই বলেছি একটা অণুর মধ্যে 10 অণু জল থাকে। দেখো NaCO3 ডট, এটা কমন না, এটা সব ডট হবে, ডট 10H2। বোঝা গেল, এখানে একটার মধ্যে 10টা করে জলের অণু মিশে থাকে। ড্যাশ ইজ অ্যান অ্যালকালি মেটাল, এর মধ্যে কোনটা একটি ক্ষারীয় ধাতু? আরবি গ্রুপটিতে আসা ক্ষারীয় ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম একটি ক্ষারীয় ধাতু। ঠিক আছে, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, একের A গ্রুপে থাকছে, এটা S ব্লকের মধ্যে থাকছে। ঠিক আছে, এই কোনটা কোন ব্লকের এলিমেন্ট সেগুলো সম্বন্ধে আমি একটা ভিডিওতে আলাদা করে আলোচনা করে দেবো সমস্ত। ওকে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো, Na2O হলো একটি ক্ষারীয়, আম্লীয়, নিষ্ক্রিয় নাকি অ্যামফোটেরিক? তো সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে কি এটা ক্ষারীয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয়, Na2O ক্ষারীয়। 17 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে দুধওয়ালা তাজা দুধ সামান্য বেকিং সোডা যোগ করে, তাজা দুধে সামান্য বেকিং সোডা যোগ করে কেন? কেন? কারণটা হয়ে যাচ্ছে হচ্ছে দুধের অ্যাসিডিফিকেশন রোধ করা। মানে ধরো দুধ রাখলে দুধের মধ্যে কোনোটা অ্যাসিড জাতীয় কিছু পড়লে খুব তাড়াতাড়ি, বা দুধটা অনেকক্ষণ রেখে দিলে কোনোভাবে দুধটা ওই বলে না ছানা কেটে যাওয়া বা কেটে যাওয়া দুধটা, ঠিক আছে, ছ্যাঁকড়া টাইপের হয়ে যাওয়া, এই জিনিসটা হতে পারে। তো এটা দূর করার জন্য বা অ্যাসিডিফিকেশন দূর করার জন্য কি করে, সামান্য পরিমাণ কিন্তু বেকিং সোডা মিশিয়ে দেয়, তার ফলে আর এই জিনিসটার ভয় থাকে না, সহজ। বোঝা গেল কি বললাম? 18 নম্বর কোশ্চেন চলে আসো, বেকিং পাউডার হলো ড্যাশ এবং ড্যাশের মিশ্রণ। বেকিং পাউডার খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার এসছে। বেকিং পাউডার কিসের মিশ্রণ? বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড। এই প্রসঙ্গে বলে দিই, টার্টারিক অ্যাসিড কোথায় থাকে?
তেঁতুলে কোন ফলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিড পাওয়া যায় বেশি পরিমাণ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3, সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়, এবং এর সঙ্গে সঙ্গে টার্টারিক অ্যাসিডের একটা মিশ্রণ হয়ে যাচ্ছে কি বেকিং পাউডার। ওকে, তাহলে বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু আলাদা জিনিস। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটিতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়? নিচের কোনটিতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়? কোনটি ক্ষার? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার ABC, 3টি। ABCতে কি আছে? বোরাক্সের মতো সোডিয়াম যৌগ তৈরি করা, পানির স্থায়ী কঠোরতা দূর করতে মানে হার্ডনেস দূর করতে ব্যবহৃত হয়, গ্লাস, সাবান, কাগজ শিল্পে ব্যবহার করা হয়। তিনটেই এখানে হচ্ছে কি সোডিয়াম কার্বনেটের কাজের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, আজকের শেষ কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন বলেছে সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র কি? সোডিয়াম সালফেট এর রাসায়নিক নাম, সোডিয়াম সালফেটের রাসায়নিক নাম হয়ে যাচ্ছে NaSO3, ঠিক আছে। সরি, সোডিয়াম সালফেট হচ্ছে Na2SO4, ঠিক আছে, Na2SO4 এখানে সি হবে, এখানে বিটা দেখো নিচে চলে এসেছে, Na2SO4 হয়ে যাচ্ছে, Na2SO4 হয়ে যাচ্ছে সোডিয়াম সালফেট, ঠিক আছে। এটা মোটামুটি ডিটারজেন্ট তৈরিতে, পাল্পিং, কাগজে পাল্পিং তৈরি মানে কি বলতো, কাগজ তৈরি শিল্পে প্রথমে জিনিসপত্র দিয়ে যে মন্ডটা তৈরি করা হয়, যেখান থেকে কাগজ উৎপন্ন হবে আর কি, সেটা তৈরিতে ব্যবহৃত Na2SO4। ওকে, তো এই ছিল আজকের 20টা কোয়েশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এখনো আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।